মাননীয় দর্শকবৃন্দ, সনাতন বিক্ষণে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার, সনাতন বিক্ষণ চ্যানেলের আপনাদের সকলকে স্বাগত। আমাদের সনাতন ধর্মের প্রতিটি কাহিনী, প্রতিটি শ্লোক এবং প্রতিটি রীতির পিছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিকতা ও বিজ্ঞান। আমরা কি সত্যিই আমাদের এই বিশাল ঐতিহ্যের গভীরের কথা জানি? এর অজানা কিছু তথ্য চলুন একসাথে ফিরে দেখি আমাদের শিখরকে। সমস্ত দর্শক বন্ধুদেরকে আমার অনুরোধ রইল, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে বা জানতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন শুনছেন ব্রহ্মাণ্ড পুরাণের 44তম পর্বের গ বিভাগ। ব্রহ্মবাদী সুত আবার বলতে শুরু করলেন, হিমালয় পর্বতের বাম দিকে কৈলাস নামে এক পবিত্র পর্বত আছে। সেখানে রাক্ষস আর অপ্সরাদের সাথে শ্রীমান ধনপতি কুবের স্বয়ং বাস করেন। কৈলাস পাত থেকে নিঃসৃত শারদ মেঘক্রান্তি শীতল মঙ্গলকর ও পুণ্যজনক ও কুসুমপূর্ণ এক দিব্য সরোবর এখানে আছে। এই সরোবর থেকে দেবানুগ্রহপ্রাপ্ত শুভ মন্দাকিনী স্রোতস্বিনী উৎপন্ন হয়েছে। এই নদীর তীর বরাবর এক বিশাল আনন্দজনক বন আছে। এছাড়া কৈলাস পর্বতের উত্তর পূর্ব কোণে দিব্য ঔষধিযুক্ত হেমরত্নময় বিধিত ধাতু চিত্রিত এবং শুভ্র বর্ণ রত্নতুল্য পর্বত আছে। পর্বতটির নাম চন্দ্রপব। এর পাদদেশে অচ্ছেদ নামে এক বিশাল ও দিব্য সরোবর আছে। এর থেকে অচ্ছেদা নামে নদী উৎপন্ন হয়েছে। এই নদীর তীরে চৈত্রদ নামে এক দিব্য কানন গড়ে উঠেছে। পূর্বে উক্ত মন্দাকিনী এবং এই অচ্ছদা নদী সংলগ্ন ভূমিমণ্ডলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মহাসাগরে প্রবেশ করেছে। এছাড়া এই চন্দ্রপব পর্বতে কক্ষ সেনাপতি মণিভদ্র তার একান্ত অনুগ ক্রূর গুহকদের নিয়ে বাস করেন। কৈলাস পর্বতের দক্ষিণ পূর্ব দিকে মলশিলাময় এক দিব্য পর্বত আছে, নাম পিসডিস পর্বত। এই পর্বত নানা মঙ্গলকর প্রাণী ও ঔষধিতে পরিপূর্ণ। এই পর্বতের পাশে লোহিত নামে সূর্যতুল্য স্বর্ণ শিফিঙ্গ বিশিষ্ট এক বিশাল পর্বত আছে। ওই পর্বতের পাশে লোহিত নামে এক বিশাল দিব্য সরোবর আছে। সেই সরোবরের বরফ গোলা জল থেকে লোহিত্য নামে এক পবিত্র মহানন্দ সৃষ্টি হয়েছে। এই লোহিত্য নদীর তীরভূমিতে রোগ শোক বিবর্জিত এক বীর্য বন আছে বা দেববন আছে। এখানে পূর্বোক্ত চন্দ্রপাত পর্বতের সংযেন্দ্রীয় এক যক্ষ তার অনুগত সৌম্য ও সুধামিক গুহকগণের দ্বারা পরিবেষ্টিত হয়ে বাস করেন। কৈলাস পর্বতের দক্ষিণ দিকে বিবিধ ঔষধি লতায় সমাকুল ত্রিশৃঙ্গ বিশিষ্ট অঞ্চল নামে এক পর্বত আছে। পর্বতটি বৃত্তিকা অজুরি থেকে উৎপন্ন হয়েছে। এই পর্বতের নানা ক্রূর স্বভাবের প্রাণী আছে। ওই পর্বতের সন্নিকটে বৈদ্যুৎ নামে আরও একটি সর্বধাতুময় বিশলী পর্বত আছে। মানস নামে সিন্ধু সেবিত এক দিব্য সরোবরের পাদদেশ আছে। এই মানস সরোবর থেকে উদ্ভূত হয়েছে লোকপাঠনী পুল্ল সলীলা সরজু নদী। সরজুর তীরে ব্রৈভাজ নামে এক প্রসিদ্ধ বন আছে। সেখানে ব্রহ্মপাদ নামে এক অমিত বিক্রম রাক্ষস এবং তার অন্তরিক্ষচারী শত শত ভয়ঙ্কর রাক্ষসদের দ্বারা পরিবৃত হয়ে বাস করেন। ব্রহ্মপাদ শ্রেষ্ঠ কুবের অনুচর প্রহেতু তনয় ও বসেন্দ্রীয় রাক্ষস। কৈলাস গিরি শিখরের পশ্চিম দিকে পৃথিবীর সকল প্রধান প্রধান প্রাণী ও ঔষধি লতাকীর্ণ সুবর্ণ ধাতুময় অরুণ নামে পর্বত অবস্থান করছে। এর পাশেই মেঘাকৃতি অপর একটি সুদৃশ্য পর্বত আছে। পর্বতটির নাম মুঞ্জমান। এই সুবর্ণমণ্ডিত সুউচ্চ শীর্ষদেশ শুভ্র বর্ণের শিলাজারে সমাবৃত পর্বতটি এতই উন্নত যে মনে হয় যেন স্বর্ণময় শত সিংহ দিয়ে স্বর্গকে স্পর্শ করতে চাইছে।
পর্বতটি হিমাস্নগ্ধ, দেখে মনে হয় ঠিক যেন মহাদিব্য দুর্গশৈল। নীললোহিত গিরিশ এই পর্বতেই বাস করেন। শিরোদ নামে এক পূর্ণ সরোবর তার চরণ থেকে উদ্ভূত হয়েছে, আর সেই সরোবর থেকে শৈলদা নামে নদী চক্ষু ও সীতার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে লবণ সমুদ্রে প্রবেশ করেছে। শৈলদা নদীর তীরে সুরভি নামে এক প্রসিদ্ধ দিব্য বন আছে। কৈলাস শৈলচূড়ার উত্তর দিকে নানা মঙ্গলকর প্রাণী ও জীবনদায়ী ঔষধিতে পরিপূর্ণ হরিতালম্ব এক শুভ্রতা পর্বত আছে। গৌর নামে সেই পর্বতটি সুবর্ণ সিংহ বিশিষ্ট, সুবিশাল, দিব্য ও মণিময়। এই গৌর পর্বতের পাদদেশে বিন্দু নামে এক রমণীয় সরোবর আছে। সরোবরটির আয়তন চোখে মাপা যায় না। সরোবরটি যেমন শুভ্র তেমনি কাঞ্চন বালুকাময়। এই বিন্দু সরোবরের তীরে রাজর্ষি ভগীরথ গঙ্গার আরাধনা করার জন্য বহু বৎসর বাস করেছিলেন। তিনি সংকল্প করেছিলেন যতদিন না তার পূর্বপুরুষেরা গঙ্গা জলে পবিত্র হয়ে স্বর্গে যাবেন ততদিন তিনি ওই স্থান ত্যাগ করবেন না। এই স্থানের মহিমা বলে শেষ করা যাবে না। প্রথমত এখানেই চন্দ্রমণ্ডল হতে উদ্ভবা ত্রিপদগামিনী দেবী ভাগীরথী প্রথমে প্রতিষ্ঠাতা হন এবং সপ্তভাগে বিভক্ত হন। দ্বিতীয়ত এখানেই বহু মণিময়, যজ্ঞীয়, যূপ ও হিরণময় দেবী বিদ্যমান। সর্বোপরি দেবরাজ ইন্দ্র এখানেই অন্যান্য দেবতাদের সাথে যজ্ঞ করে সিদ্ধিলাভ করেছিলেন। এখানে ত্রিপদগামিনী গঙ্গা সম্পর্কে কয়েকটি কথা আপনাদের বলবো। রাত্রিকালে আকাশপৃষ্ঠে নক্ষত্রমণ্ডলের পিছনে যে ভাস্বর বর্ণ ছায়াপথ দেখা যায়, সেই ছায়াপথই হলো ত্রিপদগামিনী গঙ্গা। এই গঙ্গা দেবী যখন অন্তরিক্ষ লোকে ও স্বর্গলোকে প্লাবিত করে পৃথিবীতে আসতে উদ্যত হলেন, তখন তীব্র বেগ সহ মহাদেবের মস্তকে পতিত হয়ে যোগমায়ায় অবরুদ্ধ হন। এই অবস্থায় বেগবতী গঙ্গা সংক্ষুব্ধ হয়ে উঠলে কিছু কিছু জলবিন্দু পৃথিবীতে এসে পড়ে। এই সব উৎক্ষিত জলবিন্দু সংযোজিত হয়েই সৃষ্টি হয়েছে বলে গৌর পর্বতের পাদভূমিস্থ এই সরোবরটি বিন্দু সরোবর নামে পরিচিত হয়ে উঠেছে। এদিকে তরঙ্গিনী গঙ্গাকে গর্বিত মহাদেবের বেশ সহজেই তার জটা জলে আবদ্ধ করলেন। রুদ্র গঙ্গা দেবী মহাদেবকে বিক্ষিত করার জন্য মনে মনে চিন্তা করতে লাগলেন। তিনি ঠিক করলেন, আমি প্রথমে স্রোতের বাহুল্যে শঙ্করকে আলোড়িত করব এবং তারপর পৃথিবী ভেদ করে পাতালে প্রবেশ করব। কিন্তু সর্বজ্ঞ ভবিষ্যৎ দ্রষ্টা দেবাদিদেব মহাদেব গঙ্গা দেবীর এহেন অভিপ্রায়ের কথা জানতে পারলেন। তাই তিনি ও দেবীর কুর অভিসন্ধি ব্যর্থ করার জন্য গঙ্গা নদীকে স্বীয় অঙ্গে বিলুপ্ত করে বললেন, সংকল্প করলেন। বিপুল জলরাশির তুমুল স্রোতের বিষয়ে গঙ্গা দেবীর অহংকারের কথা জানতে পেরে রুদ্রদেব রোষমুক্ত হলেন। সবেগে পৃথিবীতে পতনোন্মুখ গঙ্গা নদীকে মস্তকে অবরুদ্ধ করে রাখলেন। এই সময় মহাদেব তার সামনে ধমনীব্যস্ত, ক্ষীণ, ক্ষুধা ব্যাকুল, দুর্বল ইন্দ্রিয় রাজা ভগীরথকে দেখতে পেলেন। তিনি ভগীরথকে দেখা মাত্র স্মরণ করতে পারলেন, এই রাজা পূর্বেও গঙ্গার মর্ত অবতরণের জন্য তপস্যার মাধ্যমে আমাকে প্রীত করেছিলেন। আমিও বরদান করেছিলাম। মহাদেব যদিও প্রতিজ্ঞা করেছিলেন যে গঙ্গা দেবীকে চিরদিন নিজের মস্তকে ধারণ করে রাখবেন, কিন্তু ব্রহ্মার বচন শুনে অনেকাংশ ভগীরথের উগ্র তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি নিজের ক্রোধ সংবরণ করলেন এবং নিরুদ্ধ গঙ্গাকে নিজ তেজে বিসর্জন দিলেন। এইভাবে বিসর্জিত হয়ে গঙ্গার সেই সুতীব্র স্রোত 7 ভাগে বিভক্ত হল। নলিনী, হৃদিনী এবং পাবনী নামে এই 3টি স্রোত পূর্ব দিকে এবং সীতা, চক্ষু ও সিন্ধু নামে এই 3টি স্রোত পশ্চিম দিক অভিমুখে প্রবাহিত হল। আর ভাগীরথী বা ভগীরথী নামে 7ম স্রোতটিকে শক্ত মহাত্মা ভগীরথ দক্ষিণ দিকে নিয়ে এলেন। এইভাবে
সপ্তধারা বিভক্ত গঙ্গা নদী লবণ সাগরে প্রবিষ্ট হলেন। এই হিমবর্ষ উল্লিখিত 7টি ধারার দ্বারা প্লাবিত হয়েছে। যদিও ইন্দ্রদেব যথাকালে সমস্ত দেশ বর্ষণ করেও থাকেন, তাও কিন্তু সরোবর থেকে উৎপন্ন এই 7টি শুভঙ্করী গঙ্গাধারা স্মেচ্ছপ্রায় বিভিন্ন দেশকে প্লাবিত করে এগিয়ে চলেছে। এদের মধ্যে শীত নদী, সিন্ধি, কুকু, চীন, বধর, জবন, দ্রুহ, কুন্তি, রুশ, অঙ্গ লোকবর প্রভৃতি দেশকে বিধৌত করে ও সিন্ধু মেরুকে 2 ভাগে বিভক্ত করে পশ্চিম সাগরে পতিত হয়েছে। চীন, মরু, তঙ্গন, সর্বমিলিক, সংধ্রিং, ত্রুসরে, লম্পাক, পণ্যব, দরদ, শক এই দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চক্ষু নদীও পশ্চিম সাগরে মিশেছে। পশ্চিম বাহিনী সর্বশেষ নদী সিন্ধু, দরদ, কাশ্মীর, গ্রান্দার হ্রদ, শিবপৌর, বরফ, ইন্দ্রহাস, বসতি, বিসর্জয়, সৈন্দব, রন্ধকারক, ভ্রমর, আভির, রোমরু, সুনামুক, ঊর্ধ্বমেরু এই সব দেশে প্রবাহিত হয়েছে। দক্ষিণবাহী গঙ্গা নদী কিন্নর, কলাবগ্রাম, গান্ধর্ব, যক্ষ, রাক্ষস, বিদ্যাধর, উরগ, পারদ, সিগল, খ, বৃত্তাত, পুলিন্দ, করু, ভরত, পাঞ্চাল, কাশী, মৎস্য, মগধ, অঙ্গ, ব্রহ্মোত্তর, বঙ্গ, তাম্রলিপ্ত প্রভৃতি আর্য জনপদের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। কিন্তু বিন্ধ্য পর্বতের কাছে এর গতি রুদ্ধ হওয়ায় তা লবণ সাগরে মিশে গিয়েছে। পূর্ব উল্লিখিত হ্রদিনী পূর্ব দিক বরাবর প্রবাহিত হয়ে ক্রমে ক্রমে নিষাদ, ধীবর, ঋষিক, নীলমুখ, কেরল, উষ্টকর্ণ, বিয়াবি, কালোর বিবর্ণ, স্বর্ণভূষিত ঘুমাত দেশে প্লাবন ঘটিয়ে পূর্ব সাগরের জলে মিশে গিয়েছে। অপথ, ইন্দ্রদুম্ন সরোবর, ঘোরপথ, ইন্দ্রশঙ্কুপথ, উদ্যান, মস্কারের মধ্যজগ ও কুর্থি প্রাবরণ জনপদগুলি পূর্ব বাহিনী পাবনী নদীর গতিপথের মধ্যে পড়ে। শেষে এই নদী ইন্দ্রদ্বীপের কাছে লবণ সাগরে এসে পড়ল। একইভাবে পূর্ব বাহিনীর নলিনীও তীব্র বেগে প্রবাহিত হয়ে তোমর, বহুদগ, হংসমার্গ প্রভৃতি পূর্ব দিকস্থ দেশগুলিকে প্রথমে প্লাবিত করে বহু ভূধর ভেদ করে আবারও কর্ণবিবরণ, অশ্বমুখ, বালুকাময় শৈলমরু ও বিদ্যাধর প্রভৃতি দেশ প্লাবিত করে নেমি মণ্ডলের মধ্য দিয়ে অগ্রসর হয়ে পূর্ব সাগরে প্রবেশ করেছে। এই 7টি প্রধান নদী থেকে বহু নদী ও উপনদী উদ্ভূত হয়েছে, আর তারা প্রতিষ্ঠিত আরও বেশি জলপ্লাবনের জন্য ইন্দ্রদেবও যথাসম্ভব বাড়ি বর্ষণ করে থাকেন। বম্বকসারা নদীর তীরে হরিশৃঙ্গ নামে একটি সুসন্ধিত ও জলমগ্ন পর্বত রয়েছে। এখানে সুবিক্রম নামে এক যজ্ঞশীল বশেন্দ্রীয় বিদ্বান অমিত বলশালী কুবেরানুরে বাস করতেন। একই সঙ্গে অগস্ত্যগণ বিদ্বান ও ব্রহ্ম রাক্ষসদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আরও 4 জন কুবেরের অনুচরে সেখানে বাস করতেন। তারা গুণ গরিমাময় সুবিক্রমের সমতুল্য ছিলেন। এদের ধর্ম, অর্থ, কাম বিষয়ক সমৃদ্ধি ছিল পরস্পরের দ্বিগুণ। হেমকূট পর্বতের সায়ন সরোবর থেকে মনস্বিনী ও তেজস্মতী নামে 2টি পশ্চিম বাহিনী নদী উদ্ভূত হয়েছে। দীর্ঘ যাত্রাপথের শেষে এরা দুজনেই পশ্চিম সাগরে পতিত হয়েছে। আর পুণ্যদায়িনী জম্বু নদী উদ্ভূত হয়েছে মেরুর পশ্চিম দিকস্থ চন্দ্রপ্রভ হ্রদ থেকে নীলাচলে পায়দ নামে একটি পুণ্যতা নামে ও 2টি নদী উৎপন্ন হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন ব্রহ্মাণ্ড পুরাণের 44তম পর্বের গ বিভাগ। আপনাদের সাথে দেখা হবে আরও একটা শুভময় মুহূর্তে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।